নমস্কার। আমরা এখন অ্যাডিশন রিঅ্যাকশান সম্পর্কে স্টাডি করব। অ্যাডিশন রিঅ্যাকশানের এমসিকিউ কত রকমভাবে হয় এবং প্রতিটা এমসিকিউ করবার জন্য কি কনসেপ্ট আমাদের মধ্যে থাকা উচিত, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে দেখব। প্রথমে জেনে নিই, অ্যাডিশনের যখনই কিছু কোশ্চেন আমার কাছে আসবে তখন অ্যাডিশন রিঅ্যাকশান কত রকমভাবে হয়। অ্যাডিশন রিঅ্যাকশান মেনলি দুটো টাইপের হয়ে থাকে, একটা হলো নিউক্লিওফিলিক আর একটা হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান। আমি প্রথমে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান সম্পর্কে পড়াবো এবং তার এমসিকিউ কোশ্চেন করাবো। তারপর আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান সম্পর্কে পড়ব এবং তার এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব। সো আমাদের প্রথম ফোকাস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান সম্পর্কে। প্রথমে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান, মনে করো অ্যাসিটন রয়েছে, তুমি এখানে KCN দিয়েলে, তাহলে CN মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা ওপেন হবে। সো কেমন হবে দেখতে? এটা ওপেন হলে O মাইনাস, তার সঙ্গে K প্লাসটা থেকে থাকবে এবং CNটা এখানে অ্যাটাচ হয়েছে। সো দিস ইজ অ্যাডিশন রিঅ্যাকশান। তুমি যদি রিঅ্যাকশানটাকে একটু ভালো করে অ্যানালিসিস করার চেষ্টা করো, একটু ভালো করে বোঝবার চেষ্টা করো, তাহলে কতগুলো পয়েন্ট তোমার কাছে চলে আসবে। নাম্বার ওয়ান, যে কার্বনিল গ্রুপটায় গিয়ে অ্যাটাক করেছে সেই কার্বনিল গ্রুপে মাইনাসটা গিয়ে কার্বনে গিয়ে অ্যাটাক করেছে। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই এখানে গিয়ে অ্যাটাক করেছে। এর অ্যান্সারটা হলো, যেহেতু অক্সিজেন ইলেকট্রন টেনে নিচ্ছে তাই এখানে একটা ডেল্টা প্লাস তৈরি হয়েছে। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রন এই কার্বন থেকে অক্সিজেনের দিকে চলে যাবে এবং যখন ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে যাবে এই কার্বনের মাথায় ইলেকট্রন কমে যাবে, ফলে একটা ডেল্টা প্লাস ক্যারেক্টার জেনারেট হবে। সো এই ডেল্টা প্লাস ক্যারেক্টারটা হলো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ যত বেশি ডেল্টা প্লাস হবে, মোর ডেল্টা প্লাস যত বেশি ডেল্টা প্লাস হবে তত বেশি তার রিঅ্যাক্টিভিটি বাড়বে। সো রিঅ্যাক্টিভিটি টার্গেটটাই হলো কতটা পরিমাণে ডেল্টা প্লাস তৈরি হবে, কারণ যত বেশি ডেল্টা প্লাস তৈরি হবে তত প্লাসকে বা প্লাসের কাছে কোনো একটা মাইনাস নিউক্লিওফাইল সেটা গিয়ে অ্যাটাক করবে। এই মাইনাস গিয়ে অ্যাটাক করছে, তাই আমরা বলছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান। তার মানে আমার এখানে কি দেখতে হবে? আমাকে এখানে দেখতে হবে কোনো একটা কার্বনিল কম্পাউন্ড এবং কার্বনিল কম্পাউন্ডটার কার্বনের মাথায় কতটা বেশি পরিমাণে ডেল্টা প্লাস আছে। যত বেশি পরিমাণে ডেল্টা প্লাস আছে তত ভালো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশানটা ঘটবে, রাইট? সো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান তত ভালো ঘটবে না যত বেশি পরিমাণে এই কার্বনের মাথায় ডেল্টা প্লাস আছে। এবার কতটা ডেল্টা প্লাস থাকবে সেটা ডিপেন্ড করবে এইখানে যে গ্রুপগুলো, বাকি দুটো গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলোর কন্ডিশান কীরকম, মানে এই গ্রুপগুলো কেমন ধরনের গ্রুপ। মনে করো এখানে এমন গ্রুপ আছে যারা পুল করে নেয়, টেনে নেয়, তাহলে পুল করে নিলে বেশি ইলেকট্রন এই দিকে চলে আসবে এবং ইলেকট্রন এই দিকটা চলে আসলে এই কার্বনের মাথায় ডেল্টা প্লাস বাড়তে থাকবে, তাহলে তখন তার রিঅ্যাক্টিভিটিও বাড়বে। বুঝতে পেরেছ? মনে করো C ডবল বন্ড, আমি দুটো কেস নিচ্ছি, এমনিতে ডেল্টা প্লাস আছে, আর একটা কেস নিলাম যে এখানে দুটো CH3 নিয়েছি, আর একজন নিয়েছে এখানে দুটো ফ্লোরিন নিয়েছে। ওকে, তো CH3 কী করে পুশ করে, তাহলে যত বেশি পুশ করবে ডেল্টা প্লাসটাকে কী করে দেবে, কমিয়ে দেবে, লো হয়ে যাবে। কিন্তু ফ্লোরিন কী করে, ফ্লোরিন ইলেকট্রন টেনে নেয় এবং যত বেশি টেনে নেবে ততই কার্বনের মাথায় কী হবে, ডেল্টা প্লাসটা কী হবে, হাই হবে। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট খুব সিম্পল, সেইটা হলো ডেল্টা প্লাস যার বেশি, মানে যত বেশি টেনে নেবে তত ভালো এইখানে ডেল্টা প্লাস বাড়বে এবং তত বেশি পরিমাণে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশানটা করবে।
তার মানে আমি এটা বলতে পারি যত পুল করে নেবে তত বেটার দ্যান দ্যাট অফ যত পুশ করবে। তাহলে পুলিং যত এফেক্ট বাড়বে, কারণ যত বেশি টেনে নেবে ততই কার্বনের মাথায় ডেল্টা প্লাস ক্যারেক্টার বাড়বে এবং তত তার রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকবে। সো এইটা হলো আমার কাছে কি পয়েন্ট, যেটা হলো পুল বেটার দ্যান দ্যাট অফ পুশ। পুল বেটার দ্যান দ্যাট অফ পুশ। এখন পুল করে নিতে পারে কি কি এফেক্ট দিয়ে বলো? পুল করতে পারে মাইনাস আর এফেক্ট দিয়ে এবং মাইনাস আই এফেক্ট দিয়ে। মাইনাস আই কারা দেখায় জানি আমরা, যে ফ্লোরিন ক্লোরিন এরা দেখায়। মাইনাস আর কারা দেখায় না, রিংয়ের সঙ্গে যদি সিএইচও গ্রুপ বা COOH গ্রুপ বা NO2 গ্রুপ এমন যদি গ্রুপ থেকে থাকে তত ভালো পুল করতে পারবে, তখন তার এফেক্টটা অনেকটা বেশি পরিমাণে হবে এবং ততক্ষণ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান ভালো হবে। পুশ কীভাবে হয়? CH3 দিয়ে পুশ, যেটাকে আমি প্লাস আই এফেক্ট বলি, বা C2H5 দিয়ে পুশ। আর একটা হলো প্লাস আর এফেক্ট, যেটা হলো রিংয়ের কোনো সঙ্গে যদি আমার কাছে OR মানে OH, OCH3 বা SH বা এই জাতীয় গ্রুপগুলো থাকবে, তাহলে সব থেকে ভালো পুল করে নিলে হবে এবং সব থেকে বাজে হলো পুশ করলে হবে। ওকে, তার মানে এই অর্ডারে আমার কাছে থাকবে। যত বেশি পুল করবে তত বেশি রিঅ্যাক্টিভ, যত বেশি পুশ করবে তত কম রিঅ্যাক্টিভ। আমি কতগুলো এক্সাম্পল নিই, তাহলে তোমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো তুমি এক্সাম্পল আকারে আমি নিলাম ফর্মালডিহাইড আর নিলাম অ্যাসিটালডিহাইড। হাইড্রোজেনের কথা বাদ দাও, হাইড্রোজেন পুশ করে অবশ্যই, কিন্তু খুব সামান্য পরিমাণে করে। সো দেখো এইটার ক্ষেত্রে হাইড্রোজেনটাকে বাদই দাও, ঠিক আছে? তো এখানে দেখো CH3 পুশ করছে, তো এখানে সেই অর্থে তেমন কেউ পুশ করছে না, যদিও হাইড্রোজেন করে খুবই সামান্য, খুব সামান্য করে। তাহলে পুশ করলে ভালো না খারাপ? পুশ করলে খারাপ, কারণ ডেল্টা প্লাসটাই কী করে যায়? লো হয়ে যায়, কারণ পুশ করছে, ইলেকট্রন দিচ্ছে, দিয়ে এটাকে লো করে দিচ্ছে। তো এইটা এবং এইটার মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি? না, এইটার রিঅ্যাক্টিভিটি বেশি হবে। ওকে, আবার দেখো এইটার সঙ্গে যদি আমি এইটা নিতাম, এখানে একজন পুশ করছে, এখানে দুজন পুশ করছে। পুশ করে ডেল্টা প্লাসটা ভেরি লো করে দেয়, আরও কমিয়ে দেয়, এবং ডেল্টা প্লাস কমে গেলে তো নিউক্লিওফিলিক কম আসবে, নিউক্লিওফাইলটা কম আসবে, এখানে অ্যাটাক করবে তো কম, তাই না? নিউক্লিওফাইল তখনই অ্যাটাক করে যখন প্লাসটা বেশি হয়। এখন প্লাসটা কমে যাচ্ছে এবং প্লাসটা কমে যাওয়ার জন্য নিউক্লিওফিলিক অ্যাডিশনটাও কমে যাবে, তাই এর রিঅ্যাক্টিভিটি আরও কমে যাবে। বোঝা গেছে? এবার মনে করো কোনো জায়গায়, এক জায়গায় CH3 C++ নিয়েছে, আর এক জায়গায় নিয়েছে OCH3 C++H। দেখো যখনই তুমি ও নিলে না, এই অক্সিজেনের লোন পেয়ার এখানে পুশ করবে, যেটাকে বলে প্লাস আর এফেক্ট। ওকে, প্লাস আর কিন্তু ওই রিংয়ের সঙ্গে এই গ্রুপগুলো থাকলে হয়, ঠিক আছে, কিন্তু লোন পেয়ারও রেজোন্যান্স করতে পারলে প্লাস আর এফেক্ট দেবে। আর এখানে শুধুমাত্র একটা পুশ করছে, মানে প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই না প্লাস আর বেশি রিঅ্যাক্টিভ? প্লাস আই বেশি রিঅ্যাক্টিভ, কারণ বেশি লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে এই ডেল্টা প্লাসটাকে আরও কমিয়ে দেবে। তো এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, যেমন দেখো আমি তোমাকে একটা কথা বলছি, কেউ একজন মনে করো এই রকম নিল, আর একটা মনে করো তোমার কাছে এই রকম নিল। তো তুমি এখানে ভেবে দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, ওকে, যার প্লাস আই এফেক্ট খুবই কম আছে, আর এই রিং জিনিসটা প্লাস আই দিচ্ছে, আর এখানে দুটো সাইড দিয়ে রিং প্লাস আই দিচ্ছে। তার মানে ডেল্টা প্লাসটা এখানে কী হবে? কমে যাবে। আর এখানে একটা সাইড দিয়ে পুশ হচ্ছে, তার মানে ডেল্টা প্লাসটা কমবে, কিন্তু অতটা কমবে না, তাই না? কম্প্যারেটিভলি একটু হাই হবে, তাই এটা বেশি রিঅ্যাক্টিভ এইটার থেকে। এবার মনে করো এই অ্যালডিহাইড গ্রুপগুলোই তোমার কাছে রয়েছে, দিয়ে বিভিন্ন গ্রুপগুলো তার সঙ্গে অ্যাটাচ করলাম। মনে করো আমি এই রকম একটা অ্যালডিহাইড নিলে, বেঞ্জালডিহাইড নিলে, একজন মনে করো এটার সঙ্গে NO2 গ্রুপ অ্যাটাচ করলো, আর একজন কী করলো, এই বেঞ্জালডিহাইড নিল, এই বেঞ্জালডিহাইড নিয়ে মনে করো OCH3 গ্রুপ অ্যাটাচ করলো। সো জানতে চাইলাম কোন কার্বনিলটা নিউক্লিওফিলিক অ্যাডিশন বেশি করবে বা কোন কার্বনিলটা বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ। সো NO2 কী করে বলো? NO2 দেখো, NO2 কী করে নেবে?
NO2 মাইনাস আই এফেক্ট দেখায়, সো এটা মাইনাস আই এফেক্ট দেখাবে। আর OCH3 কী করবে, এই যে OCH3 এ কী করে লোন পেয়ার দিয়ে পুশ করবে, তাই না, তার মানে প্লাস আর এফেক্ট দেখাবে। সো এ ভালো না এ ভালো, মাইনাস আরটা নিশ্চয়ই ভালো। সো এই দুটো কম্পাউন্ডের মধ্যে যদি আমরা রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করি, প্রথম কম্পাউন্ডটা বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে। আমি আরেকটি কোশ্চেন নিচ্ছি। মনে করো এই অ্যালডিহাইড গ্রুপই রয়েছে, ঠিক আছে, এখানে NO2 নিচ্ছি। আর একজন মনে করো এই অ্যালডিহাইড গ্রুপই নিয়ে প্যারা পজিশানে NO2 নিল। তাহলে কোথায় NO2টা বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ? দেখো, যদি অর্থ পজিশানে থাকে, কাছাকাছি রয়েছে, তার মানে বেশি পরিমাণে পুশ করবে। আর প্যারাতে থাকলে কম পুশ করবে, তাই না, অনেকটা দূরে রয়েছে। সো কাছাকাছি থাকলে বেশি পাওয়ারফুল হবে। সো এই কম্পাউন্ডটা বেশি পরিমাণে টেনে নেবে, আর যত বেশি টেনে নেবে ডেল্টা প্লাস কী হবে, ভেরি লো হবে। এখানেও টানছে কিন্তু একটু দূর থেকে টানছে। আমি যদি তোমার হাতটা কাছ থেকে ধরে টানি আমার দিকে, বেশি পরিমাণে এফেক্টিভ না দূর থেকে ধরে টানলে এফেক্টিভ? কাছ থেকে টানলে বেশি এফেক্টিভ মানে কি, বেশি টান দিচ্ছে। তাহলে মাইনাস আরটা এখানে বেশি পরিমাণে পাওয়ারফুল, ফলে ডেল্টা প্লাসটা কী হচ্ছে, কমে যাচ্ছে, ভেরি লো হচ্ছে। এখানেও ডেল্টা প্লাস লো হচ্ছে কিন্তু NO2টা দূরে রয়েছে। সো যত বেশি কাছাকাছি থাকবে তত তার ডেল্টা প্লাসটা কমে যাবে। তাই এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডার বিচার করলে এই কম্পাউন্ডটা বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে। ওকে, এবার মনে করো এরকম বেঞ্জিনের সঙ্গে একটা বেঞ্জালডিহাইড নিয়েছে একজন, আর মনে করো এরকম দুটো রিং আছে, বলেছে এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডার কম্পেয়ার করতে বলেছে। তাহলে দেখো, একটা বেঞ্জিন এখানে রেজোন্যান্স করছে আর এখানে দুজন মিলে রেজোন্যান্স করছে। তাহলে দুজন মিলে রেজোন্যান্স করবার জন্য ডেল্টা প্লাস কী হবে, ভেরি লো হবে। আর এখানে ডেল্টা প্লাস কী হবে, শুধুমাত্র লো হবে। আর ডেল্টা প্লাস যত কম হবে কম রিঅ্যাক্টিভ, তার মানে এইটা বেশি রিঅ্যাক্টিভ ফার্স্ট এবং এটা হবে সেকেন্ডে রয়েছে। আমার টার্গেট ডেল্টা প্লাস কোথায় বেশি পাবো, ডেল্টা প্লাস যেখানে বেশি পাবো তার সেখানে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বেশি হবে অলওয়েজ। কিন্তু এই জিনিসটা আমাকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। মনে করো আমাকে এখানে CH2-র সঙ্গে Cl আছে, অ্যালডিহাইড দেওয়া আছে, আর একটা মনে করো CH3-র সঙ্গে CH2 রয়েছে। এখানে এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করো, CH3 গ্রুপে কী আছে, প্লাস আই এফেক্ট মানে পুশ করে, আর Cl কী করে, টেনে নেয় মানে মাইনাস আই এফেক্ট। এখন যদি বলো, তার মানে যত বেশি টেনে নেবে ডেল্টা প্লাসটা কী হবে, হাই হবে। আর পুশ করলে কী হবে, ডেল্টা প্লাসটা কী হবে, লো হবে। তার মানে এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি যদি কম্পেয়ার করি, তার মানে আমি ডেফিনেটলি বলতে পারবো এই কম্পাউন্ডটা বেশি রিঅ্যাক্টিভ নিচেরটার থেকে। তার মানে এর MCQ কোশ্চেনগুলো করবার আগে আমি তোমাকে এইটুকুনি বলে দিচ্ছি, প্রথমে নিউক্লিওফিলিক রিয়াকশানটা কি জেনে নাও। নিউক্লিওফিলিক রিয়াকশানের ক্ষেত্রে তুমি একটা জিনিস বুঝেছো, ডেল্টা প্লাসটা হলো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। এখন ডেল্টা প্লাস কখন বাড়বে না, যত বেশি টেনে নেবো, উইথড্র করব, যত বেশি পুল করে নেবো, টেনে নেবো, তত বেশি ডেল্টা প্লাস বাড়বে এবং রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বাড়বে। কিন্তু যত পুশ করবে তত কিন্তু ডেল্টা প্লাস কমবে এবং রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কমবে। এবার যত রকম কন্ডিশান হতে পারে কম বেশি আলোচনা করেছি, কিন্তু কনসেপ্ট হলো এটা। এবার আমরা MCQ কোশ্চেনে চলে আসছি, অ্যাডিশন রিয়াকশান, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানে। দেখো আমরা ফার্স্ট কোশ্চেনটায় আসছি, এই কোশ্চেনটা। এখানে দেখো CH3 গ্রুপ পুশ করছে, একজন মিলে পুশ করছে। এখানে কজন মিলে পুশ করছে, দুজন মিলে। তাহলে পুশ করলে বাজে কিন্তু, জানো নিশ্চয়ই। তার মানে সব থেকে বাজে এটা, তারপরে বাজে এটা, ভালো কোনটা, এইটা। তার মানে ভালো মানে ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি, সবচেয়ে বেশি। তা ডেল্টা প্লাস এই তিনজনের মধ্যে কোনটা বেশি হবে, এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, মানে অপশান এ। ওকে, এই কোশ্চেনটা করছে। দেখো এইটার মধ্যে দেখো দুজন মিলে পুশ করছে, এখানে একজন পুশ করছে। পুশ করলে ভালো নয়, কারণ পুশ করলে ডেল্টা প্লাসটাই কমিয়ে দেয়, তুমি একটু আগে দেখেওছো। আর এখানে দেখো তিনজন, এখানে তিনজন, মানে ছজন মিলে পুশ করছে। তাহলে সব থেকে ভালো কোনটা হবে, এটা নিশ্চয়ই ভালো হবে, কারণ কম পুশ হচ্ছে। পুশ না করলে ভালো, কিন্তু যদি বলা হয় যে পুশ করলে খারাপ,
তার মানে বুঝতেই হবে যে কম যেখানে পুশ হবে সেটা তুলনামূলকভাবে ভালো, তাই না? তো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা কি আছে থার্ড, এটা হলো অপশান। তার মানে অ্যান্সারটা কোনটা হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা আসো, তারপরে কোশ্চেনটার দিকে তাকাও, তুমি বুঝতে পারবে। এটা হলো কি, এটা হলো জাস্ট ফর্মালডিহাইডের ছবি। তার মানে এখানে হাইড্রোজেন পুশ হচ্ছে না, হচ্ছে না মানে এ ফার্স্টে চলে গেল। এখানে দুজন পুশ করছে, এখানেও দুজন পুশ করছে, কিন্তু এখানে একজন CH3 এর সঙ্গে মিল আছে, কিন্তু আর একটা এই বোম্বাস্টিক জিনিসটা পুরো পুশ করছে, একটা বড় সড়ো জিনিস। তাহলে এখানে পুশ বেশি, আর পুশ বেশি মানে খারাপ। তার মানে এটা থার্ড, এটা ফার্স্ট এবং এটা সেকেন্ড, তাহলে অপশান সি। চলে এসো 208 নম্বর কোশ্চেনটা। দেখো বুঝতেই পারছো বেঞ্জিন রিং থাকবার জন্য রেজোন্যান্স করছে, আমি দেখিয়েছি এরকম ধরনের কোশ্চেন। রেজোন্যান্স করলে ডেল্টা প্লাস অনেক কমে যায়, তার মানে এটা থার্ড। আচ্ছা এখানে একজন পুশ করছে, এখানে দেখো দুজন, দু সাইড দিয়ে দুজন পুশ করছে, কারণ একটা রিং মানে তো কার্বন আছে এগুলো না সব। তার মানে বুঝে দেখো, অর্ডার যদি করতে হয় তার মানে নিশ্চয়ই এটা ফার্স্ট, কারণ একজন পুশ করছে, এটা দুজন পুশ করছে, আর এই তো রেজোন্যান্স করছে, মানে আরও বাজে কন্ডিশন, তাই না? এটা চলে এসো, দেখো সবই বেঞ্জালডিহাইড। NO2 কী করে যায়, টেনে নেয়, মাইনাস আর এফেক্ট। OMe মানে কি, ও CH3 মিথাইল গ্রুপ, এ কী করে, রেজোন্যান্স করে পুশ করে, ঠিক? তার মানে পুশ করলে বাজে, পুশ করলে বাজে মানে থার্ডে চলে গেল, আর পুল করে নিলে ভালো, তার মানে ফার্স্টে চলে এলো, তাই তো? আর এই মাঝামাঝি জায়গায় রয়েছে সেকেন্ডে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে 2, 1 এবং 3। সো 2, 1, 3, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা চলে এসো, তারপরে কোশ্চেনটা দেখো, এটা মানে কি, এটা মানে বেঞ্জালডিহাইড, হাইড্রোজেন আছে, রাইট? তার মানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু বেঞ্জিন রিং দিয়ে রেজোন্যান্স করছে। রেজোন্যান্স করলে সবচেয়ে বাজে, মানে বাজে মানে ডেল্টা প্লাস আরও কমিয়ে দেয়। এ তো বেঞ্জিন রিং দিয়ে রেজোন্যান্স করছেই, বেঞ্জিন মানে ফিনাইল রিং দিয়ে, ঠিক আছে? ডেল্টা প্লাস তো কমিয়ে দেয়ই, তার সঙ্গে আবার CH3 দিয়ে পুশও করছে, তার মানে ডেল্টা প্লাস আরও কমে যাচ্ছে। এখানে কমছে, কিন্তু এখানে আরও কমছে, তাই এটা থার্ড, এটা সেকেন্ড, আর এখানে দুদিক দিয়ে পুশ করছে শুধুমাত্র। রেজোন্যান্স তো হচ্ছে না, রেজোন্যান্স হলে সবচেয়ে বেশি কমে যায়, তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হলো থার্ড। এখানে চলে এসো 211 নম্বর কোশ্চেনটা। দেখো তোমাকে এই তিনটে দেওয়া আছে। NO2 গ্রুপ কী করে, টেনে নেয়, টেনে নিলে ভালো, তাই তো নাকি? হ্যাঁ, তুমি এখন বলতে পারো এখানে কেন মাইনাস আই এফেক্ট লিখেছি। দেখো NO2 গ্রুপের তুমি বলতেই পারো যে আমি তো শিখিয়েছি মাইনাস আর এফেক্ট, তাই না? এখানে তো শিখেছি মাইনাস আর এফেক্ট, তবুও কেন আমি মাইনাস আই এফেক্ট লিখেছি? কেন আমি লিখেছি, তার একটা কারণ আছে। তার কারণটা হলো NO2 গ্রুপ তখনই মাইনাস আর এফেক্ট দেখাবে যখন সে রিংয়ের মধ্যে থাকবে, তবেই তো সে রেজোন্যান্স করতে হবে। এখানে তো রেজোন্যান্স করতে পারছে না। তো নাইট্রোজেন ইটসেলফ এ একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এবং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়ার জন্য এ মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। সো NO2-র জন্য কী হচ্ছে, মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, আর এখানে মাইনাস আই এফেক্ট কিচ্ছু নেই, ঠিক আছে? আর এটা এরকম, তার মানে দেখো এখানে একটা রিং দিয়ে পুশ হচ্ছে, আর এখানে দুজন মিলে পুশ করছে, আর এখানে মাইনাস আর এফেক্ট দেখাচ্ছে। তার মানে মাইনাস আর এফেক্ট দেখানোর জন্য, কিন্তু দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, সো আর এখানে দুজন মিলে দুটোই কিন্তু কার্বন আছে, সো দুটোই কার্বন, এখানে হাইড্রোজেন, তাই এটা ফার্স্ট হয়ে গেল। এবার এই দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছে, এই দুজনের মধ্যে একে সেকেন্ড দেবো, কারণ টেনে নিচ্ছে আর এখানে টানছে না। ওকে, তুমি বলতেই পারো টেনে নেওয়াটাকে কেন ফার্স্ট দিলাম না, তার কারণ হলো আগে দেখবো কার্বনিলের সঙ্গে কারা যুক্ত আছে, কার্বন আছে, তো কার্বনের তো একটা প্লাস আই এফেক্ট থাকেই, এই প্লাস আই এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে NO2, তার মানে এই নয় যে প্লাস আই এফেক্টটা থাকছে না। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেনটা চলে এসো। তার মানে ব্যাপারটা ক্লিয়ার। এখানে দেখো সবগুলি দেখো কার্বনিলের সঙ্গে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বনিলের সঙ্গে কার্বন আছে। ওকে, কার্বন মানে প্লাস আই এফেক্ট দেখায়, কিন্তু NO2 কী করে কমিয়ে দেয়। তা NO2 দেখো এই পজিশানে যুক্ত আছে, অর্থ পজিশানে, আর এখানে দেখো মেটা পজিশানে, কোনটা বেশি পাওয়ারফুল, অর্থ। সো এইগুলোর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো এটা তার মানে ফার্স্ট হবে, কারণ বেশি টেনে নিচ্ছে, বেশি টেনে নিলে ডেল্টা প্লাসটা কমে যায়, ডেল্টা প্লাসটা আরও বেড়ে যাবে, কারণ যত বেশি টেনে নেবে তত ডেল্টা প্লাস বাড়বে, আর ডেল্টা প্লাস বাড়লে রিঅ্যাক্টিভিটি বাড়বে। তো এটা রিঅ্যাক্টিভিটি ফার্স্ট, তারপর এটা, কারণ একটু দূরে রয়েছে,
এবং তারপরে এটা হবে। ক্লিয়ার তো নাকি? আমরা 213 নম্বর কোশ্চেনটায় আসছি। 213 নম্বর কোশ্চেনটায় দেখো এই তিনটে কম্পাউন্ড দেওয়া আছে। এখানে দেখো দুটোই হাইড্রোজেন এখানে। তো হাইড্রোজেনের তো তেমন কোনো এফেক্ট থাকেই না, ঠিক আছে? না থাকার জন্য এটাকে ফার্স্ট বলবো। এইখানে দেখো একটা হাইড্রোজেন আছে আর এখানে একটাও হাইড্রোজেন নেই, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, NO2 টেনে নিচ্ছে, এখানেও NO2 টেনে নিচ্ছে, এইটা আর এইটা কমন আছে, কিন্তু এখানে হাইড্রোজেন আছে, এখানে CH3 আছে। তো CH3 থাকলে তো পুশ করলে ডেল্টা প্লাস কমিয়ে দেয়। তা ডেল্টা প্লাস যদি এটা কমে যায় তার মানে এটা ফার্স্ট, এটা কি হবে সেকেন্ড, এবং এটা হবে কি থার্ড, মানে এটা হবে সি হবে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা চলে এসছে। তারপরে কোশ্চেনটা দেখো ক্লোরিন আছে, CH3 আছে, আর এখানে দেখো শুধুমাত্র ফর্মালডিহাইড, ঠিক আছে? সুতরাং ফর্মালডিহাইডের ক্ষেত্রে বুঝতেই পারছো, ফর্মালডিহাইডের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি বেশি হবে। তারপর ক্লোরিন টেনে নিলে রিঅ্যাক্টিভিটি তারপরে আসবে, আর CH3 গ্রুপ পুশ করলে আরও খারাপ হবে, তার মানে থার্ড, সেকেন্ড, তারপর ফার্স্ট। ওকে, এই গেল তোমার মোটামুটি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানের ক্ষেত্রে MCQ, এবং এই ছিল মোটামুটি তোমার কনসেপ্ট। এবার আমরা পড়ব ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান। প্রথমে আমি বলবো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান সম্পর্কে তোমাকে কি কি কনসেপ্ট গেইন করতে হবে, মানে কি কি কনসেপ্ট তোমার কাছে দরকার কোনো একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান সম্পর্কে। প্রথমে কেমন রিয়াকশানটা হয় একবার দেখাই, তাহলে খানিকটা ক্লিয়ার হবে। CH2 যদি CH3 গ্রুপটা পুশ করে তখন এই বন্ডটা এইদিকে ওপেন হবে, ওকে, কারণ ঠেলা দিচ্ছে। তাহলে ঠেলা দিলে কেমন হবে, মনে করো তুমি HCl নিয়েছো, তার মানে H প্লাস এবং Cl মাইনাস, তার মানে CH, এই বন্ডটা এইদিকে ওপেন হয়েছে, ওপেন হয়ে CH2 ওপেন হয়ে এখানে কী হবে, মাইনাস হবে, এই মাইনাসের সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল, ওকে। এবং যেহেতু বন্ডটা এই দিকটা খুলে গেছে, এই কার্বনটার মাথায় ইলেকট্রন কমে গেল, তার মানে প্লাস হলো। তাহলে CH3 গ্রুপ পুশ করলে এই বন্ডটা এই দিকটা ওপেন হয়, এই দিকটা ওপেন হলে এর মাথায় মাইনাস হয়, এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা যুক্ত হয়, যেটা হয়েছে, এবং এই কার্বন থেকে চলে গেছে, তাই কার্বনের মাথায় প্লাস চার্জটা তৈরি হলো। এবার এই প্লাস চার্জের কাছে এই Cl মাইনাস আয়নটা এসে অ্যাটাচ হবে। তাহলে অ্যাটাচ হলে কেমন দেখতে হয়, CH3CH এর সঙ্গে Cl এবং CH2 আর H মিলে CH3 তৈরি হবে। দিস ইজ কল অ্যাডিশন রিয়াকশান। তার মানে অ্যাডিশন রিয়াকশানের ক্ষেত্রে তুমি একটা জিনিস নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে CH3 পুশ করেছিল বলে এই বন্ডটা খুলেছিল, না পুশ করলে কিন্তু কোনোদিনও খুলতো না, তাই না? এখানে পুশটা হলো বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। তো নিউক্লিওফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে যেমন দেখেছিলে পুলটা হলে বেশি হয়, ঠিক তেমন ইলেকট্রোফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে আমি বলবো পুশটা যত বেশি হবে, যত বেশি পুশ করবে তত বেশি হবে। তো মনে করো এই কম্পাউন্ডটা নিলাম, ভালো করে বোঝো, এই কম্পাউন্ডটা একটা নিলাম, আর আমার বন্ধু মনে করো এই কম্পাউন্ডটা নিল। যদি বলা হয় এই দুজনের মধ্যে কোনটা ভালো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান করবে, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে CH3 একটা পুশ করে এই বন্ডটা খুলছে, আর এখানে দুটো CH3 পুশ করে এই বন্ডটা খুলছে। তো এখানে ডবল পুশ হচ্ছে, দুটো পুশ হচ্ছে, আর এখানে একটা পুশ হচ্ছে। সো হুইচ ওয়ান ইজ বেটার? দুটো পুশ বেটার। তাই সবসময় মনে রাখবে পুশটা হলে কিন্তু ভালো, পুল হলে এখানে খারাপ। অর্থাৎ নিউক্লিওফিলিকের অপোজিট কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে কনসেপ্ট। এবার পুশের ক্ষেত্রে কোনটা ভালো হয়? পুশের ক্ষেত্রে মনে রাখবে প্লাস আর ইফেক্ট হলে ভালো। তার মানে যদি রেজোন্যান্স করে, বা মনে করো রিংয়ের সঙ্গে আমার মনে করো OH যুক্ত আছে বা OCH3 যুক্ত আছে, ঠিক আছে, যারা প্লাস আর এফেক্ট দেখায়, SH আছে, তখন কিন্তু অনেক বেশি ভালো। তারপর প্লাস আই ইফেক্ট দিলে ভালো, যেমন CH3, যেমন এখানে দেখলে CH3 C2H5 এগুলো পুশ করলে ভালো, আর পুল করে নিলে খারাপ। তার মানে প্লাস আর তারপর প্লাস আই, তো পুল করে নিলে খারাপ। তাহলে সব থেকে বেশি খারাপ যারা মাইনাস আর এফেক্ট দেখায়। মাইনাস আর এফেক্ট কারা দেখায়? এই যে বলেছিলাম রিংয়ের সঙ্গে যদি তোমার NO2 গ্রুপ, CHO গ্রুপ, CHH গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সবচেয়ে খারাপ। তারপর হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন।
তার মানে আমার অর্ডারটা হবে প্লাস আর গ্রেটার দ্যান প্লাস আই গ্রেটার দ্যান, এগুলো খারাপ। তাহলে মাইনাস আই আর মাইনাস আরের মধ্যে মাইনাস আরটা সবচেয়ে বেশি খারাপ। তো যত বেশি পুশ হবে, আমার এখানে টার্গেট, কিন্তু আমি কথাটা বারবার তোমার সামনে তুলে ধরছি, যত বেশি পুশ হবে তত কিন্তু আমার রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকবে। এবং পুশের মধ্যে যদি রেজোন্যান্স বেশি পরিমাণে হয় তখন কিন্তু রিঅ্যাক্টিভিটি অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে। তাহলে আমি কতগুলো কোশ্চেনে আসছি। আমি যে থিওরিটা বলছি, থিওরিটাকে আগে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করো। তো একজন মনে করো এরকম ধরনের একটা কম্পাউন্ড নিল, আর একজন মনে করো এইরকম ধরনের একটা কম্পাউন্ড নিল। জানতে চাওয়া হলো এই দুটো কম্পাউন্ডের মধ্যে হুইচ কম্পাউন্ড ইজ মোর রিঅ্যাক্টিভ। সো তুমি নিশ্চয়ই খেয়াল করেছো এখানে CH3 পুশ করছে। কটা CH3 পুশ করছে? দুটো। সেকেন্ড অপশানে চলে এসো, কটা CH3 পুশ করছে? চারটে CH3 পুশ করছে, একটা দুটো তিনটে চারটে। তো যত বেশি পুশ করবে তত বেশি রিঅ্যাক্টিভ। তো এই দুজন কম্পাউন্ডের মধ্যে এটা বেশি রিঅ্যাক্টিভ। ওকে, এবার মনে করো একটা কম্পাউন্ড নিল একজন CH3CH ডবল বন্ড CH2। খুব সোজা কিন্তু জিনিসটাকে যদি একটু দেখে নাও ভালো করে, দেন ইজি। একজন এই কম্পাউন্ডটা নিল, জানতে চাও হলো এইটা না এইটা বেশি রিঅ্যাক্টিভ। একটু খেয়াল করে দেখো, এখানে CH3 গ্রুপটা পুশ করছে, এখানে অক্সিজেনটা লোন পেয়ার দিয়ে পুশ করছে, মানে রেজোন্যান্স করছে। এবং রেজোন্যান্স মানে তো সবসময় বেশি রিঅ্যাক্টিভ হয়। সো এই দুটো কেসের মধ্যে আমি রিঅ্যাক্টিভিটি অর্ডার কিন্তু আমি নিচেরটাকে বলবো। ওকে, এবার মনে করো একটা বেনজিনের সঙ্গে অ্যাটাচ আছে, এরমভাবে ডবল বন্ড আছে, আর একটা মনে করো CH3-র সঙ্গে অ্যাটাচ আছে। এমন ধরনের কোশ্চেন কিন্তু ভ্যারাইটি হতে পারে। মেন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সো দেখো এখানে একটা ফিনাইল রিং অ্যাটাচ আছে, সো এই ফিনাইল রিং দিয়ে রেজোন্যান্স করে অ্যাটাচ পুশ করছে, আর এখানে শুধুমাত্র CH3 পুশ করছে। সো হুইচ ওয়ান ইজ বেটার? এটা নিশ্চয়ই বেটার। তার মানে এই কম্পাউন্ডটা বেশি রিঅ্যাক্টিভ, কারণ আমার টার্গেট ডবল বন্ডকে ওপেন করা। যত ডবল বন্ড ওপেন হবে তত রিঅ্যাকশান ভালো হবে, তত রিঅ্যাকশান ফাস্ট হবে। সো আমার ইলেকট্রোফিলিক রিঅ্যাকশানের ক্ষেত্রে ডবল বন্ড ওপেন করা মেন টার্গেট, এবং যত বেশি ডবল বন্ড ওপেন হবে তত কিন্তু আমার কাছে রিঅ্যাকশানটা ফাস্ট হবে। এবার মনে করো এমন কন্ডিশনে তুমি কি করবে। ওকে, তোমাকে একটা এরকম কম্পাউন্ড দিলাম, ওকে, আর একটা কম্পাউন্ড দিলাম তোমার কাছে যে CH3 এই জাতীয় কম্পাউন্ড দিলাম। জানতে চাইলাম এই দুজনের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ। তুমি CH3 কাউন্ট করলে দেখলে এখানে দুটো আছে, এখানেও কাউন্ট করলে দুটো আছে, তাহলে কোনটা বেশি পাওয়ারফুল? মনে রাখবে পুশ, আই রিপিট, পুশ যদি সেম সাইড দিয়ে হয়, সেম সাইড দিয়ে হলে এই বন্ডটা খুলতে সাহায্য হয়, তখন বেশি পরিমাণে কিন্তু তার রিঅ্যাক্টিভিটি বাড়ে। তো পুশিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম সাইড হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো কার্বনের রেসপেক্টে এই দুটো সেম সাইড, তাই বেশি রিঅ্যাক্টিভ। সো এই দুজনের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ? দুটোই CH3 আছে, কিন্তু কনফিউজ হবে না। সো দুটো CH3 থাকলেও এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভ বেশি কিন্তু প্রথম কম্পাউন্ডটা দ্বিতীয় কম্পাউন্ডের চেয়ে। আচ্ছা, যদি এরম কার্বন নিয়ে এরম CH3 নিই, দেখো সেম সাইড দিয়ে বলেছি বেশি রিঅ্যাক্টিভ, কিন্তু এই ডবল বন্ডেড এক্সপেক্টেড আবার সেম সাইড, আর এখানে ডবল বন্ডেড এক্সপেক্ট আবার এটা আবার অপোজিট সাইড, তাই না? তাই এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডার কিন্তু এইটা বেশি। তাহলে প্রথমে কার্বনের সেম সাইড দেখব, তারপর ডবল বন্ডের সেম সাইড দেখব, আর ডবল বন্ডের অপোজিট সাইডে কম্প্যারেটিভলিভাবে কম রিঅ্যাক্টিভ হবে। নেক্সট একটা কোশ্চেন নিলাম, মনে করো এরকম একটা ডবল বন্ড আছে, একজন এরকম একটা নিল ফ্লোরিন নিল, আর একজন ক্লোরিন নিল, CH3 নিল, আর একজন মনে করো ক্লোরিন নিল। রিঅ্যাক্টিভিটি অর্ডার সাজাতে বলছি। প্রথম কথা হলো ফ্লোরিন টেনে নেয়, টেনে নিলে বাজে। CH3 পুশ করে, পুশ করলে ভালো, তার মানে ফাস্ট হয়ে গেল রিঅ্যাক্টিভিটির দিক থেকে। এ কিছুই করছে না, এ সেকেন্ড। এবার টেনে নিলে বাজে। তো এই দুজনের মধ্যে দুজনই কম, কিন্তু কে বেশি কম?
না এ বেশি কম হবে, কারণ ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনের থেকে, তাই এ আরও কমে যাবে। তার মানে এ থাকবে ফোর্থে এবং এ থাকবে থার্ডে। বুঝেছো? কারণ টেনে নিলে বাজে, কিন্তু ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লোরিন বেশি টানছে, তাই ফ্লোরিন হবে বেশি পরিমাণে বাজে। আচ্ছা, মনে করো এই ডবল বন্ড আছে, এখানে মনে করো OCH3 গ্রুপ নিয়েছি, আর মনে করো এই রিং নিয়েছি, এখানে মনে করো NO2 গ্রুপ নিয়েছি। তো দুজনের ক্যারেক্টার কি না, OCH3 অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে, তাই তো নাকি, যেটাকে আমরা প্লাস আর এফেক্ট বলি। আর NO2 কী করে, ইলেকট্রন টেনে নেবে রেজোন্যান্স করে, এটা NO2 স্ট্রাকচার তো অ্যাকচুয়ালি এরকম, টেনে নেবে, যেটাকে মাইনাস আর এফেক্ট বলি। তাহলে পুশ করলে ভালো না পুল করলে ভালো? পুশ করলে ভালো। তো এই দুটো কম্পাউন্ডের মধ্যে এই কম্পাউন্ডটা বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে। ওকে, তো কোনো জায়গায় মনে করো এরম জায়গায় একটা ডবল এরম রয়েছে, আর একটা মনে করো এরম রয়েছে, ঠিক আছে? তো কে বেশি রিঅ্যাক্টিভ? দেখে কনফিউজ হও না, তুমি ডবল বন্ডের কার্বনের দিকে তাকাবে শুধু। এখানে দেখো একজন পুশ করছে, এখানে একজন, মোট তিনজন পুশ করছে। পুশ করলে ভালো কিন্তু, হ্যাঁ। এখানে তাকিয়ে দেখো, এখানে এই কার্বনের দিকে তাকাবো, অন্য দিকে তাকাবো না, মানে যেখানে ডবল বন্ড আছে এখানে দেখো একজন পুশ করছে, এখানে একজন পুশ করছে, মানে এখানে দুজন পুশ করছে। তাহলে কোনটা বেশি পুশ করছে? প্রথমেরটা, তাই প্রথমটা বেশি রিঅ্যাক্টিভ দ্বিতীয়টার থেকে। সো এইভাবে কিনা আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডারটাকে আমরা কিনা বুঝতে পারি। এবার অনেক সময় তোমাকে প্রোডাক্ট জানতে চায়, কোনো একটা রিঅ্যাকশান হয়তো দিয়ে দিল, সেই রিঅ্যাকশানটাকে থেকে প্রোডাক্ট জানতে চায়। তো আমি এমন ধরনের কোশ্চেন নিচ্ছি, মনে করো তোমাকে এইরকম দিল, খুব সোজা কিন্তু তোমাকে ভেবে নিতে হবে। বললো যে HBr দিলে কী হবে। তুমি দেখো আমি তোমাকে প্রথমে কিন্তু মেকানিজমটা শিখিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, CH3 গ্রুপ কী করে বলো? পুশ করে। তাহলে পুশ করলে এই ডবল বন্ডটা কোন দিকে খুলবে? ডবল বন্ডটা এই দিকে খুলবে। ডবল বন্ড কোন দিকে খুলবে তোমায় বুঝতে হবে। আমি যদি এই দিক থেকে ঠেলা দিই, এদিক থেকে ঠেলা দিই, বন্ড এই দিকে খুলবে নিশ্চয়ই সবসময়। তো এই দিকে ঠেলা খাচ্ছে, এই দিকে ঠেলা খাচ্ছে। তোমাকে যদি মনে করো পেছন থেকে এসে লাথি মারা হয়, তুমি সামনের দিকে পড়বে, তো এটা পেছন থেকে এসে লাথি মারছে কার্বনকে, তো কার্বনের ডবল বন্ডটা কী হবে? এই দিকে চলে যাবে, তাই না? তো তাহলে এই বন্ডটা এইদিকে খুললে কেমন দেখতে হচ্ছে? CH3 এইদিকে খুললে CH2 ওপরে মাইনাস হচ্ছে, এখানে প্লাসটা সবসময় গিয়ে অ্যাটাচ হবে। তাহলে এই যেটা খুলেছে সেটার সঙ্গে এই প্লাসটা অ্যাটাচ হয়ে যাবে, তাহলে CH2 তার সঙ্গে H যুক্ত হয়ে গেল। এবার এই ডবল বন্ডটা কোনখান থেকে চলে গেছে? এই কার্বন থেকে চলে গেছে। সো কার্বনের মাথায় কী হবে? পজিটিভ চার্জ তৈরি হবে। এই পজিটিভ চার্জের কাছে কী আসবে? ব্রোমিন মাইনাসটা আসবে, এই যে ব্রোমিনটা আসবে, এসে কী হবে? এখানে ব্রোমিনটা অ্যাটাচ হবে, এখানে CH2 আর H মিলে CH3 তৈরি হবে, এটা হবে প্রোডাক্ট। ভালো করে খেয়াল করো কিন্তু, হ্যাঁ। তো আমি এরকমই আর একটা কোশ্চেন নিচ্ছি, CH3। আমি কিন্তু চেষ্টা করছি যতগুলো কনসেপ্ট থাকা দরকার সবগুলো বলে দিতে, একটু তুমি খেয়াল করো। এনিওয়ে, এখানে এই কার্বনে দেখো দুটো CH3 পুশ করছে, আর এখানে একজন পুশ করছে। কে জিতবে? এ জিতবে, কারণ দুজন মিলে ঠেলছে। তার মানে এ জিতে গেলে বন্ডটা আলটিমেটলি এই দিকে খুলবে, কারণ এই দিকে ঠেলাটা বেশি, তাই তো? তো এই দিকে ঠেলাটা বেশি হওয়ার জন্য বন্ডটা আলটিমেটলি এই দিকে খুলবে। সো বন্ডটা যদি আলটিমেটলি ওই দিকটা খোলে, তাহলে দেখতে কেমন হবে? CH, এটা CH3, মনে করো HCl এর সঙ্গে রিয়াকশন করছি, তার মানে H প্লাস Cl মাইনাস। তাহলে বন্ডটা এইদিকে খুললেছে বলেছি, তার মানে এর সঙ্গে Hটা যুক্ত হবে, তার মানে এখানে H যুক্ত হলো। বুঝেছো তো? এইদিকে খুললো, কেন এইদিকে খুললো বুঝেছো তো? এখানে দুজন পুশ করছে আর এখানে একজন পুশ করছে। সো দুজন পুশ করলে সে জিতে যাবে, একজনের থেকে জিতে যাবে, মানে সেই দিকে পুশটা বেশি পাওয়ারফুল হবে। তো বন্ডটা এই দিকটা খুলবে, খুলে এখানে Hটা যুক্ত হলো, এটা হয়েছে, এই কার্বন থেকে চলে গেছে। সো কার্বনের মধ্যে পজিটিভ চার্জ, ঠিক আছে? সো এই পজিটিভ চার্জের কাছে এবার যে HCl এর যে Cl মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা এখানে এসে অ্যাটাচ হলো। ওকে কিনা? তাহলে দেখো আমার কাছে ফাইনাল প্রোডাক্ট আমি বার করে ফেলতে পারলাম। সো এমনভাবেই কিন্তু আমরা কাজগুলো করব, যে তোমাকে দেখতে হবে আলটিমেটলি বন্ডটা কোন দিকে খুলছে, কোন দিকে ওপেন হচ্ছে। মনে করো তোমাকে এখানে, আচ্ছা আমি এটা আসছি, তোমাকে মনে করো এখানে একটা ক্লোরিন দিলাম, CH2 ডবল বন্ড CH2।
সো তুমি আমাকে বলো HCl নিলাম, কোন দিকে বন্ডটা খুলবে? একটু চিন্তা করে দেখো তো, ভিডিওটাকে বন্ধ করে দেখো। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ মানে কি? টানবে। আমি যদি তোমাকে নিচের দিকে টানি, তার মানে তুমি আমার কাছে এসে ঝাঁপিয়ে পড়বে, ঠিক তেমনি ডবল বন্ডটা এইদিকে এসে ঝাঁপিয়ে পড়বে, মানে এই দিকটা খুলবে। যে দিকটা খোলে সেটা হয় সবসময় মাইনাস চার্জ। মনে রাখবে A আর B এর মধ্যে একটা বন্ড আছে, বন্ডটা যদি এই দিকে খোলে তার মানে A প্লাস B এর মাথায় মাইনাস, তাহলে বন্ডটা এই দিকটা খুলবে, এই দিকটা কী হবে? সবসময় তার মানে মাইনাস চার্জ, এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা যুক্ত হয়ে যাবে। তাহলে কেমন হবে? Cl CH2 এর সঙ্গে এইচটা যুক্ত হলো এইখানে, এবং কোন কার্বন থেকে চলে গেছে? এই কার্বন থেকে চলে গেছে, তাহলে তার মানে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ। পরবর্তীকালে এই যে Cl মাইনাসটা রয়েছে এই প্লাসের সঙ্গে যুক্ত হবে, তার মানে Cl, বাবা এই কার্বনে অনেকগুলো হাত হয়ে গেছে, ভ্যালেন্সি, ঠিক আছে। CH2, এখানে CH2 তার সঙ্গে Cl যুক্ত হলো। পারবে নিশ্চয়ই প্রোডাক্টগুলো বার করতে? একটু চিন্তা করবে বন্ড কোন দিকে খুলবে। ওকে, এরম রয়েছে। বললে এই কম্পাউন্ডটা HCl নিলাম, কী প্রোডাক্ট তৈরি হবে? এমন কোশ্চেন বহুবার দিয়েছে পরীক্ষা। তার মানে যদি HCl নিয়ে থাকি কী হবে? এই অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, তো অক্সিজেনের লোন পেয়ারটা কী করে? রেজোন্যান্স করে, তার মানে বন্ডটা এই দিকে খুলবে। এই দিকে যেটা খুললো এই H প্লাসটা এখানে যুক্ত হয়ে গেল এই কার্বনটার সঙ্গে, তাহলে দেখতে কেমন হলো? এই অক্সিজেন এই কার্বনের সঙ্গে কী হচ্ছে? হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেছে, এই অক্সিজেনের সঙ্গে বন্ড চলে গেছে, মানে প্লাস চার্জ হলো। এবার যে HCl এর যে Cl মাইনাসটা রয়েছে, Cl মাইনাসটা কী হবে? এখানে মারবে, এই বন্ডটা খুলবে। এটা হলো অ্যাকচুয়াল মেকানিজম, কিন্তু তুমি যদি না ধরতে পারো, তুমি এইটুকুনি ভাববে যে রেজোন্যান্স করছে, তার মানে বন্ডটা এইদিকে খুলবে, এখানে হাইড্রোজেন নেবে, এর মাথায় প্লাস করবে, এবং ক্লোরিনটা তুমি এই প্লাসের সঙ্গে যুক্ত করে দেবে। একই ব্যাপার প্রোডাক্টটা, কিন্তু এটার অ্যাকচুয়াল মেকানিজমটা করলাম। সো আশা করব যে যা যা কনসেপ্ট থাকা দরকার, কি বুঝলে তুমি আলটিমেটলি বলো তো? বুঝলে পুশ করলে আমার কাছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেটার হয়, রেজোন্যান্স করে পুশ করলে আরও বেটার হয়, এবং তার উপর বেস করে আমরা MCQ কোশ্চেনগুলো এবার করব। সো নাও এই কনসেপ্টটা মাথার মধ্যে নিয়ে নাও, যে MCQ কোশ্চেনগুলো করব আমার আগে তুমি করার চেষ্টা করো। আমরা 215 কোশ্চেনটায় আসছি, বলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান কখন হবে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডোনেটিং মানে কি? পুশ করা। হ্যাঁ, পুশ করলে তো ভালো হয়, তার মানে যত ডোনেটিং গ্রুপ বাড়বে তত ভালো হবে। ডিক্রিজিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হ্যাঁ মানে 10 নেওয়া গ্রুপটা কমলে তো ভালো হবে, তাই না? তার মানে কী অ্যান্সারটা হবে? A এবং B, মানে ডি অ্যান্সার। ওকে, এবার আমি 216টায় চলে আসছি। তুমি খেয়াল করে দেখো, এখানের মধ্যে কোনো CH3 গ্রুপ নেই, মানে পুশ করার কেউ নেই। এখানে দেখো একজন পুশ করছে, এখানে দেখো দুজন পুশ করছে, তাহলে পুশ করলে ভালো। কে জিতলো? তার মানে সব থেকে থার্ড। তারপর কোনটা হবে? তারপর সেকেন্ডেরটা একজন পুশ করছে, আর এখানে কেউই পুশ করছে না, তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। দেখো এই অর্ডারটা রয়েছে বিতে, সো বি ইজ দ্য অ্যান্সার। আমি এই কোশ্চেনটা করছি, খেয়াল করে দেখো, এখানে কেউ পুশ করছে না, এখানে একজন পুশ করছে, এখানে দুজন পুশ করছে, তাহলে কে জিতবে? এ থার্ড। তারপর কোনটা হবে? একজন পুশ করছে, তারপর কেউ পুশ করছে না, তার মানে 3, 2, 1, 3, 2, 1, বি অ্যান্সার। এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা এক সাইড দিয়ে পুশ করছে, আর এটা দুটো জায়গা দিয়ে পুশ করছে, তার মানে কি বলেছি? সেম সাইড দিয়ে করলে আগে ফার্স্ট হয়। এরকম একটা কনসেপ্ট দিয়েছিলাম, মনে করে দেখো, একটু আগে ভিডিওতে এরকম বলেছিলাম, সেম সাইড দিয়ে। তারপর ডবল বন্ডের সেম সাইড দিয়ে, এই যে ডবল বন্ডের সেম সাইড দিয়ে এটা সেকেন্ড, এটা অপোজিট সাইড দিয়ে এটা থার্ড। ওকে, তার মানে অ্যান্সার হলো A। এখানটা চলে এসো, এখানে দেখো দুজন পুশ করছে, এখানে দেখো চারজন পুশ করছে, আর এখানে দেখো তিনজন পুশ করছে, তাহলে কে হবে? চারজন পুশ করলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ওকে, খুব সোজা না? তার মানে অ্যান্সারটা হলো আমার কাছে সি। তুমি এইখানটা তাকিয়ে দেখো, এই ডবল বন্ডটাই গোল পাকাও, দেখো কজন পুশ করছে? একজন, দুজন, তিনজন, চারজন। এই ডবল বন্ডটাকে গোল পাকাও, দেখো একজন, দুজন, তিনজন পুশ করছে। ডবল বন্ডটাকে গোল পাকাও, দেখো একজন এবং দুজন পুশ করছে। এই দিকগুলো দূরে থাকলে কোনো যায় আসে না, ডবল বন্ডের সঙ্গে কী অ্যাটাচ আছে দেখবো। তার মানে এখানে চারজন করছে, তাই এটা ফার্স্ট, এটা কি হবে? সেকেন্ড, এটা হবে থার্ড, তার মানে এ অ্যান্সার। তারপর কোশ্চেনটা চলে এসো, দেখো এখানে ক্ষেত্রে কী দেখো, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে করছে, তার মানে রেজোন্যান্স করে করছে, তার মানে এটা ফার্স্ট।
আর এখানে CS3 পুশ করছে আর এখানে কেউই পুশ করছে না, তার মানে পুশ করলে ভালো, কিন্তু এখানে রেজোন্যান্স করছে বলে এগিয়ে জিতে গেল, মানে রিঅ্যাক্টিভিটি বেশি হলো। তারপর কোনটা হবে? তারপরে এটা সেকেন্ড, তারপরে এটা হলো থার্ড, রাইট। তারপরে কোশ্চেনটা চলে আসে। দেখো এই তিনটে দিয়েছে, এই তিনটের মধ্যে আমাকে রিঅ্যাক্টিভিটি অর্ডার বার করতে বলেছে। দেখো এখানে কেউ পুশ করছে না, এখানে দেখো একজন পুশ করছে, তার মানে ফার্স্ট। কিন্তু ক্লোরিন কী করছে? টেনে নিচ্ছে, টেনে নিলে কী হয়? খারাপ, তার মানে এটা থার্ড, এটা হবে সেকেন্ড। তার মানে 1 2 3, 1 2 3 অর্ডার মানে এ। তারপরটা চলে এসে, তারপরটা তুমি দেখো কি হতে পারে। দেখো ক্লোরিন টেনে নিচ্ছে, টেনে নিলে বাজে, মানে থার্ডে চলে গেল। অক্সিজেনে দেখো লোন পেয়ার আছে, লোন পেয়ার থেকে কী করে? রেজোন্যান্স করে, রেজোন্যান্স করা মানে সবার আগে এগিয়ে গেল, রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তাই তো? আর এটা ফার্স্ট, এটা থার্ড, এবং এটা হবে কি তাহলে? সেকেন্ড। ওকে, অ্যান্সার হবে ডি। ওকে, নেক্সট আসছি। দেখো ফ্লুরিন টেনে নেয়, ক্লোরিনও টেনে নেয়, কিন্তু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি কনসিডার করি, ফ্লুরিনের বেশি হয় ক্লোরিনের থেকে। তার মানে এটা বাজে সব থেকে, কারণ টেনে নিলে তো বাজে, উইথড্র করে নিলে বাজে, মানে রিঅ্যাক্টিভিটি কম। বাজে মানে আমি রিঅ্যাক্টিভিটি কম বলতে চাইছি। সো ফ্লুরিন বেশি টেনে নিচ্ছে, তার মানে এটা থার্ড, এটা সেকেন্ড, আর এখানে টানছেও না ঠেলছেও না, তার মানে এটা ফার্স্ট। অ্যান্সার হবে পি। ওকে, তারপরটা চলে এসো, কী হবে? এখানে কেউ টানছেও না ঠেলছেও না, কিন্তু এখানে CS3 ঠেলছে, মানে ভালো, তার মানে এটা ফার্স্ট। এখানে NO2 কী করে? টেনে নেয়, টেনে নেওয়ার জন্য এটা থার্ড, এবং এখানে কিছুই হচ্ছে না, তাই এটা সেকেন্ড। তার মানে কী হবে? 2 1 3, 2 1 3, মানে অপশান সি। তারপরটা চলে এসো, Cl টেনে নেয়, টেনে নিলে বাজে। NO2ও কী করে? টেনে নেয়, তার মানে NO2 ক্ষেত্রেও বাজে, তার মানে সবথেকে ভালো কোনটা? দুইয়েরটা, তার মানে এটা ফার্স্ট। এখন দেখতে হবে তোমাকে Cl এবং NO2-র মধ্যে কে বেশি টেনে নেয়। NO2 নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই বেশি টেনে নেয়, তাই এই দুজনের মধ্যে কম্পেয়ার করলে বেশি টেনে নেয়, আর টেনে নিলে রিঅ্যাক্টিভিটি কমে যায়, তার মানে হবে থার্ড, এ হলো সেকেন্ড, কারণ অপশান সি। এখানে চলে এসো, ডবল বন্ডটাকে গোল পাকাও, দেখো দুজন মিলে পুশ করছে। ডবল বন্ডটাকে গোল পাকাও, দেখো একজন দুজন তিনজন মিলে পুশ করছে। এখানে ডবল বন্ডটাকে গোল পাকাও, একজন দুজন তিনজন চারজন, মানে ডবল বন্ডের আশপাশে কজন পুশ করছে বা পুল করছে। আশপাশে মানে ওই কার্বন, ডবল বন্ডের কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে এমন কজন পুশ করছে বা পুল করছে। তার মানে এখানে 4টে পুশ, রাইট। এখানে কটা পুশ? 3টে পুশ। এখানে কটা পুশ? 2টো পুশ। তাহলে পুশ সব থেকে বেশি কথা এখানে, সো রিঅ্যাক্টিভিটিও এর বেশি, তার মানে 3 2 1, অপশান হবে বি। ওকে, এবার এই দুজনের মধ্যে কম্পেয়ার করো, রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করতে বলেছে, ফাইন। এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, রিঅ্যাক্টিভিটি বেশি। নাইট্রোজেনের লোন পেয়ার দিয়েও রেজোন্যান্স করছে, রিঅ্যাক্টিভিটি বেশি। এখানে তো কেউ নেই যে পুশ করছে, তার মানে থার্ডে চলে গেল। এখন এই দুজনের মধ্যে কে জিতবে? তুমি বলো তো, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের চেয়ে বেশি। সো অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ও রেজোন্যান্স করতে কম চাইবে, কারণ রেজোন্যান্স করতে হলে তাকে ইলেকট্রন ছাড়তে হবে। তো তার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, সে কি ইলেকট্রন ছেড়ে রেজোন্যান্স করবে? নিশ্চয়ই চাইবে না। তাহলে এই দুজনের মধ্যে কে ভালো রেজোন্যান্স করবে? নাইট্রোজেন ভালো করবে। সো নাইট্রোজেন ফার্স্ট, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম হয় বলে। সো নাইট্রোজেন হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এবং এটা হলো থার্ড। তার মানে 2 1 3, রাইট। সো 2 1 3 মানে অপশান হবে সি। তারপরে কোশ্চেনটা চলে এসো, দেখো এখানে ডবল বন্ড, এটা হলো ট্রিপল বন্ড। মনে রাখবে ডবল বন্ড সবসময় বেশি রিঅ্যাক্টিভ হয় ট্রিপল বন্ডের থেকে। ওকে, কিন্তু দেখো এটাও ট্রিপল বন্ড, এটাও ট্রিপল বন্ড, এখানে আবার CS3 পুশ করছে, তাহলে ডবল বন্ডকে আগে রিঅ্যাক্টিভিটি অর্ডারে নিয়ে চলে গেলাম ফার্স্ট। ডবল বন্ড সবসময় বেশি রিঅ্যাক্টিভ হয় ট্রিপল বন্ডের থেকে, সো এটা ফার্স্টে চলে গেল। এখন সেকেন্ড এবং থার্ডের মধ্যে কম্পিটিশান হচ্ছে। CS3 গ্রুপ কী করছে? পুশ করছে, পুশ করলে রিঅ্যাক্টিভিটি অর্ডার নিশ্চয়ই বেড়ে যাবে, তার মানে এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে ডবল আর ট্রিপলের মধ্যে ডবল বেশি রিঅ্যাক্টিভ, তার মানে ডবলটাকে ফার্স্ট নিয়ে নিলাম। এবার এই দুজনের মধ্যে দেখলাম এখানে পুশ করছে, পুশ করলে বেশি হয়, তার মানে এটা সেকেন্ড, এটা হবে থার্ড, মাঝেরটা, রাইট। এখানে ক্ষেত্রে চলে এসো, দেখো ডবল ডবল ট্রিপল, ওকে। তার মানে
ট্রিপলের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি কম হয়, তার মানে এটা কোথায় চলে গেল? রিঅ্যাক্টিভিটি কম হয়, তো রিঅ্যাক্টিভিটি কমের জন্য এটা কিন্তু থার্ড হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ক্লোরিন টেনে নেয়। যদি আমাকে ডবল আর ট্রিপল বন্ডে ফেস লিভাই বলে, তখন এই দুজনের মধ্যে আমি বলবো এ বেশি রিঅ্যাক্টিভ নিঃসন্দেহে। কিন্তু এখানে তো শুধু ডবল বন্ড নেই, তার সঙ্গে ক্লোরিন আছে, এবং ক্লোরিন থাকবার জন্য রিঅ্যাক্টিভিটি কী হবে? কমে যাবে। তার মানে এটা থার্ডে চলে এলো, এটা সেকেন্ডে, এটা ফার্স্টে। আগে তুমি ভালো করে বোঝো, কিন্তু এই জায়গাটা কনফিউজ হও না। যদি তোমার কাছে একটা পিওর ডবল বন্ড দেয়, মানে CH2 ডবল বন্ড CH2, ওকে আমি নিচ্ছি, দেখো পিওর ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2, এবং তোমাকে ট্রিপল বন্ড দেয়, তখন রিঅ্যাক্টিভিটি এর বেশি নিঃসন্দেহে। কিন্তু তোমাকে যদি একটা ট্রিপল বন্ড দিল আর একটা ডবল বন্ড কার্বন টার্বন নেই, তোমার এখানে মনে করো সেই কী বলো হ্যালোজেন গ্রুপ দিয়ে দিল একেবারে, তাহলে অটোমেটিক্যালি এর তো রিঅ্যাক্টিভিটি কমে যাবে না টেনে নেওয়ার জন্য। তখন কিন্তু এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করলে ট্রিপল বন্ডটার বেশি হয়ে যাবে। ওকে, সো এটা ক্লিয়ার এই জায়গাটা। এরপরে আমাকে যে কোশ্চেনটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং টু রিয়াকশন নট পসিবল। দেখো তুমি একটা জিনিস বুঝতে পারবে যে CH3 গ্রুপ কী করে, পুশ করে, তাহলে এই বন্ডটা এইদিকে খুলবে, তাহলে এই কার্বনের সঙ্গে কে যুক্ত হবে? হাইড্রোজেন। দেখো এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, CH2টা CH3 হয়েছে, এবং এর মাথায় কী হবে? প্লাস। আমি একটু আগে মেকানিজম করেছি, সো এর মাথায় প্লাস হবে, প্লাসের সঙ্গে কে যুক্ত হবে? ক্লোরিন। দেখো প্লাসের সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে, তার মানে এই রিয়াকশানটা হবে। আমাকে বলেছে নট পসিবল, কোনটা হবে না। পরেরটা চলে এসো, এই গ্রুপটা পুশ করছে, এই বন্ডটা এইদিকে খুলবে, তো এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, কিন্তু দেখো এর সঙ্গে ক্লোরিন যুক্ত করিয়েছে, হবে কি? হবেই না কোনোভাবে। তাই এই রিয়াকশানটা হবে, এটা হবে না। আমি জানতে চাইছি কোনটা হবে না, তার মানে বি হবে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা একই, কোনটা হবে না জানতে চেয়েছে, নট পসিবল। আগে এই রিয়াকশানটাকে দেখার চেষ্টা করো। দেখো CH3 গ্রুপ কী করছে? পুশ করছে, তাহলে পুশ করলে এই বন্ডটা এইদিকে খুলবে, খুললে এখানে H+টা যুক্ত হবে এই কার্বনের সঙ্গে। দেখো এই কার্বনের সঙ্গে এই যুক্ত হয়েছে, হয়নি, ব্রোমিন যুক্ত হয়েছে, তার মানে এই রিয়াকশানটা হবে না। বুঝেছো কোন দিকে বন্ডটা খুলবে? আমি কিন্তু এরকম শিখিয়েছি, এবং তার উপর বেস করে কিন্তু আমরা রিয়াকশানটাকে করলাম। দেখো আমরা কিন্তু তখন আমরা শিখেছিলাম যে কোন দিকে বন্ডটা আলটিমেটলি খুলবে, এবং সেখানে হাইড্রোজেন যুক্ত হয় যে দিকটা খুলে, যেখানে কার্বন চলে যায়, মানে যে কার্বন থেকে ডবল বন্ড চলে যায় সেখানে প্লাস হয়, পরবর্তীকালে কোনো একটা মাইনাস চার্জ সেখানে এসে অ্যাটাচ হয়। আমি এমন কিন্তু শিখিয়েছি কোশ্চেন। সো এই জাতীয় কোশ্চেনগুলো নিশ্চয়ই করতে পারবে। নেক্সট কোশ্চেনটা বলেছে, নিচের বলেছে এর মধ্যে কোন রিয়াকশানটা পসিবল নয়। আচ্ছা, প্রথম রিয়াকশানটা দেখি পসিবল কিনা। এখানে দুটো CH3 গ্রুপ, মিথাইল মানে CH3, এখানে একটা, তো কে পাওয়ারফুল? দুটো, তাহলে মানে এর দুজন মিলে পুশ করছে, এটা এর ওপর ডিপেন্ড করে বন্ডটা খুলবে, রাইট কিনা? এবার কোন দিকে খুলবে? দুজনে এই দিক দিয়ে পুশ করছে, তার মানে বন্ডটা এই দিকে খুলবে, তাহলে এখানে কে যুক্ত হবে? এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন। দেখো এই কার্বনের সঙ্গে কে যুক্ত হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হচ্ছে, CH ছিল CH2 হয়েছে, ভালো। এবং এর মাথা থেকে চলে যাবে, তার মানে এর মাথায় প্লাস তৈরি হবে, যেখানে Br মাইনাসটা এসে অ্যাটাচ হবে, তাই হয়েছে, তাই না? তার মানে এই রিয়াকশানটা হবে। নিচেরটা চলে এসে দুটো CH3 গ্রুপ পুশ করছে, তাহলে পুশ করলে বন্ডটা এইদিকে খুলবে, এই কার্বনের মাথায় কী হবে? হাইড্রোজেন যুক্ত হওয়া উচিত এই কার্বনের সঙ্গে, কারণ বন্ডটা যেদিকে খোলে সেখানে হাইড্রোজেনটা যুক্ত হয়, রাইট? কিন্তু এখানে যুক্ত হচ্ছে ব্রোমিন, তার মানে এই রিয়াকশান হবে না। আমি জানতে চাইছি কোন রিয়াকশানটা পসিবল নয়, নট পসিবল। সো মাই অ্যান্সার ইজ বি, নট পসিবল। এখানে চলে এসো, এখানেও বলেছে কোনটা পসিবল না। আগে তুমি দেখো অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই রেজোন্যান্স করছে, বন্ডটা এইদিকে খুলবে, তার মানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। দেখো এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তবেই CH2টা CH3 হয়েছে, এবং এই কার্বনের মধ্যে প্লাস হবে, তার সঙ্গে ব্রোমিনটা যুক্ত হবে, তাই দেখো ব্রোমিন যুক্ত হয়েছে, তার মানে এই রিয়াকশানটা হবে। পরেরটা চলে এসো, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করছে, তার মানে এই কার্বনের সঙ্গে খুলবে, তার মানে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, কিন্তু দেখো এখানে ব্রোমিন যুক্ত করেছি, তখন এটা হবে না রিয়াকশানটা, ঠিক আছে? সো এমন ধরনের রিয়াকশান কিন্তু খেয়াল করতে হবে। মনে করো এখানে দিয়েছে ক্লোরিন, ক্লোরিন কী করে? টেনে নেয়, টেনে নিলে এই বন্ডটা কোন দিয়ে খুলবে? এইদিকে খুলবে, তার মানে এই বন্ডটা এইদিকে খুললে এই কার্বনের মাথায় মাইনাস হবে, মাইনাস মানে এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, দেখো এখানে ক্লোরিন যুক্ত করা হয়েছে, তার মানে এই রিয়াকশানটা হবে না। বুঝেছ? এখানটা চলে এসো, এখানে বলেছে কোনটা পসিবল নয়, নট পসিবল।
একই রকমভাবে কিন্তু রিয়াকশানগুলো হবে, তুমি একটু চেষ্টা করো, আমি ভিডিওটাকে করছি। হ্যাঁ, একই রকম রিয়াকশান, কোন দিকে বন্ডটা খুলবে যদি তুমি ঠিকঠাকভাবে ফিল করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আমি এর মধ্যে যে কোনো একটা রিয়াকশান করছি, মনে করে এই রিয়াকশানটা করে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে CH3 গ্রুপ এগুলো কী আছে, পুশ করছে, তাহলে এই ডবল বন্ডটা এই দিকটা খুলবে, এই দিকটা খুললে এই কার্বনের মাথায় কী যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। এবং এই বুঝতে পারছো তো, আমি একটা মানে খাতায় করে দেখাচ্ছি, যেহেতু আমি ওখানে মেকানিজমটা করেছি তো এখানে ডিসকাস করলাম না অত ডিটেলসে, এরমভাবে বন্ডটা রয়েছে, তো এগুলো তো পুশ করছে, আমাকে দিয়েছে HBr, তাহলে HBr মানে H প্লাস Br মাইনাস, তাহলে এই পুশ করার জন্য এই বন্ডটা এই দিকে খুলবে, তার মানে এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হলে কী হবে, এই কার্বনের মধ্যে কী হবে, প্লাস চার্জ হবে, যেখানে কী হবে পরবর্তীকালে Br মাইনাসটা এসে অ্যাটাচ হবে। ওকে, কিন্তু দেখো এটা তৈরি হয়েছে, হয়নি, তার মানে এই রিয়াকশানটা হবে না, এবং এই রিয়াকশানটা হবে, দেখো এই বিয়ারটা দেখো এখানে যুক্ত হয়েছে, তার মানে এটা হবে। ওকে, সো এমনভাবেই রিয়াকশানগুলো আছে, আমি রিয়াকশানটাকে জাস্ট ওভারলুক করে গেলাম, নিজে ট্রাই করো, যদি কোনো জায়গায় আটকায় কীভাবে হবে তুমি আমাকে অবশ্যই বলতে পারো, ঠিক আছে। একই রকম মেকানিজম করে করতে হবে। ওকে, আমি একেবারে লাস্ট কোশ্চেনটার অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি যে কোনোটাই দেখাতে পারি, অসুবিধা নেই। CH3 গ্রুপগুলো পুশ করছে, তাহলে এই বন্ডটা এই দিকে খুলবে, ডেফিনেটলি বুঝতেই পারছো, এবং যদি বন্ডটা এই দিকটা খোলে তার মানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে কেমন দেখতে হচ্ছে, CH3 CH3 CH3, এই কার্বনের মধ্যে প্লাস, এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, রাইট। পরবর্তীকালে এই যে HBr এর যে Br মাইনাস, এই Br মাইনাসটা এই প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গেল। ওকে, এইটা হবে আমার কাছে প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা না, এইখানে প্রোডাক্টটা এইটা আসবে না, এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে, এই কথাটা একটু বলা দরকার। এই প্রোডাক্টটা তোমার অ্যাপারেন্টলি মনে হতেই পারে, কিন্তু এখানে এই প্রোডাক্টটা হবে না, তার কারণ এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, মানে আমি এই কার্বোক্যাটায়নটাকে নিচ্ছি, হ্যাঁ, নিয়ে এখানে লিখছি, বুঝতে পারবে, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। যখনই কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং কার্বোক্যাটায়নটার যদি চান্স থাকে কোনো একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার, সঙ্গে সঙ্গে সেই কার্বোক্যাটায়নটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করবার চেষ্টা করে। দেখো CH প্লাস, এখানে CH3, রাইট। দেখো এখানে কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি আছে, 2 ডিগ্রি, ঠিক আছে। তো যদি একটা CH3 এখান থেকে এখানে মাইগ্রেট হয়ে যায়, তখন এখানে প্লাস হবে, এখানে CH CH3 এবং CH3, এখানে কার্বোক্যাটায়নের দিকে তাকিয়ে দেখো 3টে গ্রুপ পুশ করছে, মানে 3 ডিগ্রি। তো 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি ছিল, এটা 3 ডিগ্রি, কোনটা বেশি স্টেবল, সবসময় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই এরপর ব্রোমিনটা এখানে অ্যাটাচ হবে, বুঝতে পারছো। তো যখন এরকম দেখবো রিঅ্যারেঞ্জমেন্টের একটা চান্স আছে, তখন কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি কিন্তু অ্যাডিশন রিয়াকশানের প্রোডাক্টটা লিখব। আমি একই রকমভাবে এই 242 নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা করছি, একটু ভালো করে দেখো। কম্পাউন্ডটাকে আমি প্রথমে এখানে নিচ্ছি, কী ছিল কম্পাউন্ডটা, CH3 CH CH3 CH11 CH2, রাইট। নিয়েছি HBr, সো HBr মানে কি H প্লাস Br মাইনাস, তো CH3 গ্রুপগুলো পুশ করছে, পুশ করার জন্য এই ডবল বন্ডটা এই দিকটা খুলবে এবং খুলে হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো এই কার্বনের সঙ্গে, তার মানে CH3 CH CH3, এখানে CH, এখান থেকে চলে গেছে বন্ডটা, তার মানে এর মাথায় কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আর এখানে CH2 এর সঙ্গে H যুক্ত হয়েছে, রাইট। এখানেও কিন্তু একই ধরনের জিনিস, দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি রয়েছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এখান থেকে কী হবে, একটা হাইড্রোজেন শিফট খাবে, তুমি বলতেই পারো আগের মতন একটা মিথাইল শিফট খেতেই পারতো এখানে, কিন্তু এখানে মিথাইল শিফট না খেয়ে হাইড্রোজেন শিফট খাবে। তার কারণ হলো হাইড্রোজেনটা গেলে তবেই এখানে একটা, হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে হাইড্রোজেন চলে না, CH3,
হাইড্রোজেনটা গেলে তবেই এখানে একটা 3টে গ্রুপ পুশ করছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। কিন্তু যদি মিথাইলটা এখানে চলে যেত তাহলে এখানে কার্বোক্যাটায়নটা কিন্তু আবার 2 ডিগ্রিই হতো। আর হাইড্রোজেন শিফট সবসময় প্রেফারেবল, তার কারণ হাইড্রোজেনের সাইজ অত্যন্ত ছোট, সো মাইগ্রেটিং পাওয়ারটাও হাইড্রোজেনের বেশি। সো এই যে প্লাসটা তৈরি হলো, পরবর্তীকালে এই বিআর মাইনাসটা এইখানে এসে অ্যাটাচ হবে। সো অ্যাডিশন রিয়াকশানের ক্ষেত্রে এই রিঅ্যারেঞ্জমেন্ট কনসেপ্টটা কিন্তু খেয়াল করবে, কারণ তোমাকে যখনই কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দেবে না, তুমি দেখবে নর্মাল অ্যাডিশন করে তোমাকে বার করতে দেয়নি, এরকম একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তার উপর বেস করে তোমাকে বার করতে দিয়েছে। সো এইটা হবে আমার কাছে প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা হচ্ছে কোনটা বলো তো? এই প্রোডাক্টটা হচ্ছে সি এরটা। সো অ্যান্সারটা হলো সি। এই জিনিসটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। ওকে, সো বাকিগুলো নিশ্চয়ই তুমি পারবে, চেষ্টা করো। ঠিক আছে, আমি অ্যান্সার বলে দিচ্ছি, এটা হবে এ, এটা হবে বি। ঠিক আছে, নিজে ট্রাই করো, ট্রাই করলে পারবে। এটার অ্যান্সার হলো বি, মানে এটার অ্যান্সার হলো বি। এগুলো কিন্তু নট পসিবল বলেছে, খেয়াল করবে কিন্তু। হ্যাঁ, এগুলো দেখবে নট পসিবল বলেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এইটার ক্ষেত্রে হলো নান অফ দিস হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে হলো এ হবে অ্যান্সার। নিজে ট্রাই করো, নট পসিবল বলেছে। হ্যাঁ, সো সরি, 336-এর অ্যান্সারটা হবে বি। কারণ NO2 টেনে নিচ্ছে, NO2 টেনে নিলে বন্ডটা এইদিকে খুলবে, এখানটা হাইড্রোজেন আসবে, এখানটা প্লাস হবে, এই প্লাসের জায়গায় সিএলটা চলে আসবে। সরি, অ্যান্সার হবে এ, কারণ নট পসিবল বলেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মানে এটা বি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার। ওকে, তো যদি আমরা একটু ওভারঅল ভিউ করি, তাহলে অ্যাডিশন রিয়াকশান আমার কাছে নিউক্লিওফিলিক হয় আর ইলেকট্রোফিলিক হয়। নিউক্লিওফিলিকের ক্ষেত্রে পুশ করলে ভালো, সরি পুল করলে ভালো, পুশ করলে খারাপ। এখানে ঠিক উল্টো, পুশ করলে ভালো, পুল করলে খারাপ। তার মানে এখানে যত পুল করে নেবে তত বেশি রিয়াক্টিভ, এখানে যত পুশ করবে তত বেশি রিয়াক্টিভ। ওকে, বলে এখানে কতগুলো এক্সাম্পল দেখিয়েছি, এখানেও ক্ষেত্রে দেখিয়েছি। কিন্তু কোনো যদি মানে মেকানিজম উপর বেস করে দেয়, তখন কিন্তু এমন ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট করে আমার কাছে প্রোডাক্টটা আসবে, এটা কিন্তু মনে রাখবে। দেখো, অ্যাডিশন রিয়াকশান কিন্তু ডিফারেন্ট চ্যাপ্টারে রয়েছে, আমরা কিন্তু এখানে মেকানিজমের বেসিক কনসেপ্ট সম্পর্কে স্টাডি করছি। সো আশা করব এই কনসেপ্টটা থেকে আমরা যে কোনো ধরনের কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি এবং তাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা একটা আইডিয়া করতে পারবো, এবং এই জাতীয় এমসিকিউ কোশ্চেনগুলো করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা সকলের উপকারে আসবে। নমস্কার।